তা আমি রুম দরজা থেকে রুমের কোনো একটা চেয়ারে গিয়ে বসলাম। 6 মিনিটের মধ্যে 10 মিনিট মনে হয় মহিলা আমার সাথে কথা বলছে। কথা বলার পরে হুট করে দেখলাম বাচ্চাকে নিয়ে বের হয়ে বাইরে দিয়ে লক করে দিছে। যখন এটা দেখলাম তখন তো আমার হাত পা কাঁপতেছে ভয়। আমি রুমের মধ্যে বসা, আমি জিজ্ঞেস করতেছি কি চাও। আমি ওর দিকে তাকাই জিজ্ঞেস করতেছি কি চাও। তখন আমি কান্না করতেছি লিটারালি। আমি ওইখানে কিছু সেলফি ছিল ওর সাথে আমার। ও মানুষকে বোঝাবে যে এক রুমের মধ্যে ছিলাম, ছবি তুলছি, এরকম টাইপ ওর চিন্তা ভাবনা ছিল। তখন আমি জানি না ও ইম্যাচিউর ছিল। তো দেখা গেছে যে ও যখন ছবি তুলে তখন আমি বাসায় চলে যাই। তখন আমার ভিতরে ওর প্রতি ঘৃণা জন্মায় গেছে অলরেডি। স্বাভাবিক। যখন বাসায় চলে যাওয়ার পর ওর সাথে যখন আমি আস্তে আস্তে কথা বলা কমাইতে থাকি, ও হুট করে দেখলাম কি আমাকে থ্রেড দেওয়া স্টার্ট করে ওই ছবিগুলো নিয়ে। আম্মু আমার দিকে তাকায়া একটা বড় আমাকে বলে না যে তুই ওরে ভুলে যা, তুই এখানে যাইস না। এরপরেও তোমার মা তোমার কথা বলতে দিছে? হ্যাঁ, আম্মু চাইছে যে আমি পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়াই গেছে যে ডিভোর্স হয় নাই অথচ বিয়ে করতে চলে আসছে, তাও একটা ইউটিউবার দেখে হয়তো বা বিয়ে করতে চলে আসছে। তখন কার্ড চাপান হয়ে গেছে অলরেডি। তোমার বিয়ের কার্ড বোন? হ্যাঁ, আমার অলরেডি মানুষজন দাওয়াত দেওয়া শেষ, সবকিছু শেষ, তো কার্ড ছাপানো শেষ। তখন হুট করে লাইভে চলে গেছি। লাইভে গিয়ে ব্যাপারটা ক্লিয়ার করছে যে আমাদের বিয়েটা হচ্ছে না। তার পেজে রিচ বেশি হবে বা সে একটা বেশি ফলোয়ার ওয়ালা পেজ চাই বলে একটা মেয়ের ঠিক হওয়া, বিয়ের কার্ড ছাপা হওয়া, বিয়ে ভেঙে দিল। আমার মনে হয় রিভেঞ্জ থেকে সাকসেস হয়ে দেখায় দেওয়াটা সবচেয়ে এটা বড় রিভেঞ্জ নেই, কিন্তু ডিভোর্সের ইয়ে ছড়াইছে। হ্যাঁ, এটা তো খুব অদ্ভুত ভাই। এটাই আসলে আমি কাউকে বুঝাতে পারি নাই যে আসলে আমি জনে কার কাছে গিয়ে কতজনকে বলবো। এটা পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়াই গেছে যে ডিভোর্স হয় নাই অথচ বিয়ে করতে চলে আসছে, তাও একটা ইউটিউবার দেখে হয়তো বা বিয়ে করতে চলে আসছে, ফেম দেখে বিয়ে করতে চলে আসছে। মানে তোমার বিয়ে ঠিক হয়েছিল একজন ইউটিউবারের সঙ্গে? নাম জানা যাবে? এনিওয়ে ব্রাদার, তাহলে শুরুটা হলো কেমনে? এই যে তুমি বিয়ে করো নাই, প্রেম করো নাই, কিন্তু এত রিউমার ছড়াইলো যে তোমার বিয়েটাই ভেঙে গেল সোশ্যাল মিডিয়ার অকল্যাণে কিংবা মানুষের চোখে বা জবানে। কেমনে কি হলো বোন বলো তো? এটা হচ্ছে আমার যখন এনগেজমেন্ট হয়, এনগেজমেন্ট হবার এক সপ্তাহ পরে। এনগেজমেন্ট হলো কত তারিখ, কোন মাসে? এই যে রোজার আগে। ওকে, এই রোজার ঈদে। ওকে, হ্যাঁ, তারপর মার্চের 4 তারিখ মেবি। হ্যাঁ, তো এরকম হচ্ছে আমার যখন ফেব্রুয়ারি 4 তারিখ। ওকে, আমার যখন এনগেজমেন্ট হবার এক সপ্তাহের মধ্যে তো সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যে এনগেজমেন্ট হয়েছে। তারপর হুট করে একদিন একটা টিকটক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করতেছে আমার অ্যাকাউন্টে। কমেন্টে এখন ছবি দেওয়া যায়, কিছু ছবি কমেন্ট করতেছে, অনেক উল্টাপাল্টা কমেন্ট করতেছে। ওর আত্মীয় স্বজনদের আইডিতে গিয়ে কমেন্ট করতেছে যে হাজবেন্ডের সঙ্গে হয়েছিল। জি, হ্যাঁ। তো বলতেছে যে ওর তো আগে বিয়ে হয়েছে, ডিভোর্স না দিয়ে বিয়ে করতে আসছে। এন্ড যে এটা ছড়াইতেছিল ও দাবি করতেছিল যে আমি ওর ওয়াইফ, আমি ওকে ডিভোর্স না দিয়ে আমি বিয়ে করতে আসছি। তুই চিনো তারে? না, আমি একদম সে একদম র্যান্ডমলি, আমি চিনি না। তুমি চিনো না, সে দাবি করতেছে তুমি তার বউ? হ্যাঁ, দাবি করতেছে। দেন আমি যখন ওই টিকটক অ্যাকাউন্ট নক দিই যে হ্যাঁ, এটা ফার্স্টের দিকে আমি ভাবলাম যে ধর এরকমটা তো হয়, তো সবার ক্ষেত্রে দেখা গেছে যে কোন একটা সেলিব্রিটি বিয়ে করতে গেছে ও এরকমটা আয়শা বলতেছে। আমি ভাবলাম এরকমটা হয়। দেন আমি ওদের সাথেও কথা বলার পর বলে যাচ্ছে এটা তো এরকম হামরি কিছু না, বাদ দে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এরকম হয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এক সপ্তাহ 2 সপ্তাহ যখন সামনের দিকে আরো আগাচ্ছে তখন দেখলাম যে না, ব্যাপারটা হচ্ছে মানে পুরা পোস্ট হইতেছে, মিমস হইতেছে। তো এরকম যখন হইতেছে তখন আমি কারা করতেছে? ওই ছেলে, উনি একাই? হ্যাঁ, উনি কি করতেছে, কারণ উনি যদি আমাদের একটা পাবলিক প্রোফাইলে এসে কমেন্ট করে সবাই দেখে, দেন ওই কমেন্টটাই মানুষ পিক করে। তো যখন এরকম হওয়ার পর আমি এটা নিয়ে আমি কথা বলি যে আমি যাই ওদের বাসায়, গিয়ে আমি ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। ওর বোন আমাকে ডাকছিল যে কি হচ্ছে, হ্যাঁ একটু আয় তো দেখি, কথা বল। দেন আমাকে ওরা 2 বোন ডাকছে, ডাকার পর আমি গেলাম। যাওয়ার পর ওদের সাথে কথা বলছে, আমাকে জিজ্ঞেস করছে তোর কি বিয়ে হয়েছিল? বলছি না আপু। আমাকে অনেকবার জিজ্ঞেস করছে, আমার যেটা হয় নাই আমি বললাম যে না, আপনারা নিশ্চিন্ত থাকেন, এরকম কিছু হয়নি। দেন আমি নিচে গেলাম, আমার সাথে যার বিয়ে ঠিক, আমি তার সাথেও কথা বললাম এটা নিয়ে যে এরকম যেহেতু হচ্ছে তা এখন কি করব। তখন সে আমাকে বলল যে দেখো এখন ধরো এই যে ছবিগুলো নিয়ে এরকম করতেছে, এই ছবিতে আমি আছি, তুমি কি বিয়ে ভেঙে দিতা? তখন আমি বলছি যে না, কারণ আমি তোমার ব্যাপারে জেনে শুনে আসতেছি আর আমি তোমাকে ট্রাস্ট করি। তখন সে বলে যাচ্ছে ঠিক আছে তুমি নিশ্চিন্তে থাকো, তুমি বাসায় যাও, তারপর হচ্ছে আমি দেখতেছি বাকিটা কি হয়। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। দেন আমি ওখান থেকে বাসায় যাই। ওই দিন আমাদের শপিং করার কথা ছিল, আমরা টুকটাক মেবি শপিং করতেছিল। তা আমিও ওই দিন আমার বিয়ের কার্ডও ছাপানো শেষ। তা আমি হচ্ছে কার্ডগুলো নিয়ে বাসায় যাচ্ছি। পরের দিন কার্ডগুলো নিয়ে বাসায় যাচ্ছি, এমন সময় হুট করে ফোন আসছে ওদের বাসা থেকে যে এরকম হচ্ছে, তুই বিয়ে করছস, বিয়ে করে হচ্ছে গিয়ে ডিভোর্স না দিয়ে আসছস বিয়ে করতে। তখন এরকম যখন আমাকে বলা হচ্ছে তখন আসলে আমি কি বলবো আমি বুঝতেছি না, কারণ আমি তো অলরেডি ক্লিয়ার করছি। আমি এটাও বলছি যে আমি যে বিয়ে করছি বা এরকম কিছু হইছে আমাকে প্রুফ দেখ, বা যে ছেলেগুলো রটাইতেছে সে প্রুফ দেখ
তো র্যান্ডম কোনো প্রোফাইল থেকে বললেই হয়ে গেল? হ্যাঁ, তো এখন যখন এগুলা বলার পর আমি চাইলাম যে আচ্ছা ঠিক আছে বাসায় যাই, বাসায় গিয়ে আগে ঠান্ডা মাথায় কথা বলি, দেখি কি হয়। তো বাসায় যাওয়ার পর ওরা আর আমার সাথে কোনো কথা বলে নাই, আমার আম্মুর সাথে কথা বলছে। আমার আম্মুর সাথে কথা বলার পর আম্মু দেখলাম চুপ হয়ে আছে। আমি আম্মুকে বললাম যে আম্মু থাক, ওরা দেখি কি বলতেছে, তারপর আমি আসলে মানে এক্সপ্লেইন করবো, কারণ আমি তো অলরেডি কথা বলে আসছি, ক্লিয়ার করে আসছি। তো আম্মু চুপ হয়ে আছে, আম্মু বলতেছে যে আচ্ছা ঠিক আছে দেখি। ওদের ফ্যামিলি থেকে আসলে জানায় যে বিয়েটা হবে না, ক্যান্সেল। তখন আম্মু অনেক বোঝানোর ট্রাই করছে, তো ওরা মানবে না, ওরা হচ্ছে এটা হবে না। তখন আমি যে ভুল কাজটা করি ওটা হচ্ছে হুট করে আমার তখন মানে আমি কি বলবো, আমার বুঝতেছিলাম না আমি কি করব। বা আমি চাইছিলাম যে আচ্ছা ঠিক আছে, ওরা যেহেতু হয়েছে আস্তে আস্তে, এটা যেহেতু ক্যান্সেল হয়েছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বা আস্তে আস্তে হচ্ছে গিয়ে মানুষ জানবে যে বিয়েটা হচ্ছে না। কিন্তু হুট করে ভিডিও পোস্ট হচ্ছে, আমাকে ওকে নিয়ে ভিডিও পোস্ট হচ্ছে, এর মাঝখানে যদি হুট করে একটা আইডি থেকে বলা হয় বা ওই সাইড থেকে বলা হয় যে পারিবারিকভাবে আমাদের বিয়েটা আর হচ্ছে না, তখন মানুষের কিউরিওসিটিটা আরো বাড়ে যে কেন বিয়েটা হচ্ছে না, কেন হচ্ছে না, কি হয়েছে। তখন সবাই আমার আইডিতে এসে একদম মানে আমাকে অ্যাটাক করতে। বাবা যার সাথে বিয়ে ঠিক হচ্ছিল সে পাবলিকলি জানিয়ে দিয়েছে আমাদের বিয়ে হচ্ছে না। তো সে যখন এটা জানাইলো, জানানোর পর সে আমাকে এদিক দিয়ে বলছে যে আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা দেখতেছি কি হচ্ছে, কিন্তু ওদিকে জানিয়ে দিয়েছে পাবলিকলি যে কিন্তু সে হুট করে আমি ফেসবুকে ঢুকে দেখি, ফেসবুকেও না আমার সব কাজিনরা আমাকে নক দিছে, এটা কি পোস্ট দিল, প্র্যাঙ্ক করতেছিস নাকি তোরা। পরে আমি বললাম না, দেখি কথা বলি। তখন কার্ড ছাপানো হয়ে গেছে অলরেডি? হ্যাঁ, তোমার বিয়ের কার্ড বোন? হ্যাঁ, আমার অলরেডি মানুষজন দাওয়াত দেওয়া শেষ, সবকিছু শেষ, তো কার্ড ছাপানো শেষ। তখন আমি আসলে তখন ওই মুহূর্তে দাঁড়ায় আমি আসলে কি করবো আমি বুঝতেছিলাম না। কিন্তু আমি কি করছি, আমি যখন দেখলাম যে পাবলিকলি পোস্ট হয়ে গেছে তখন আমি ওটা কল দিলাম। আমি দেখলাম যে আমাকে সে কোলাপ করে যে পোস্টগুলো দিত ওইগুলো সে রিমুভ করতেছে একটা একটা করে। তখন আসলে বুঝলাম যে এটা আর মানে হবে না, বা ওখান থেকে একদমই না। তো এটা যখন হবার পর আমি তখন বুঝে উঠতে পারতেছিলাম না যে আমি আসলে কি করবো এই মুহূর্তে, বা সব কোশ্চেন আমার উপর আসতেছে কি হয়েছে। তখন আমি হুট করে লাইভে চলে গেছি, লাইভে গিয়ে ব্যাপারটা ক্লিয়ার করছি যে আমাদের বিয়েটা হচ্ছে না, এরকম। ও ফোন ধরেনি তখন? হ্যাঁ, ও ফোন ধরছে, ও আমার সাথে কন্টাক্ট রাখছে, রেখে আমাকে বলছে যে এরকম দেখতেছি, আস্তে আস্তে সব ঠিক হবে। ওদিকে তো আবার জানিয়ে দিল যে হচ্ছে না। হ্যাঁ, ও পাবলিকলি আসলে জানাই দিছে যে তাহলে আবার ফোনে বলতেছে দেখতেছি, তাহলে কি হলো? এটা আসলে ওই মুহূর্তে ছাড়া আমি বুঝতেছিলাম না যে ও কি চাইতেছে, বা ওর ফ্যামিলি, যেহেতু ওর ফ্যামিলি আসলে না করে দিছে, এখানে ওর উপরে আমি ভরসা করতাম না, কারণ যেহেতু ফ্যামিলিগতভাবে বিয়েটা ছিল। হ্যাঁ, প্রেমের বিয়ে না, না ফ্যামিলিগতভাবে। হ্যাঁ, আচ্ছা, ওকে নাও আই ও ওর ওখানে জোর থাকবে না, এটাই স্বাভাবিক, কারণ ওর ফ্যামিলি ভালোবাসা হইলে যে কোনো কিছুর সাথে ফাইট করা যায়। হ্যাঁ, যেহেতু আমাদের পরিচয় ছিল 1 বছর, কিন্তু আমরা হচ্ছে কখনো রিলেশনশিপ এরকম কিছু না, বাট ওর 2 বোনের সাথে আমার বন্ডিং ভালো ছিল, ওর 2 বোনের সাথে কানেক্টেড ছিলাম। দেন ওর 2 বোন আমাকে জিজ্ঞেস করে বিয়ে করবো কিনা, তারপর আমার বাসায় বোনরা চিন্তা ভালো মেয়ে ওই হিসাবে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে, বুঝতে পেরেছি। তো এরপর আমাদের বাসায় এসে ওরা ছোট করে এনগেজমেন্ট করে যায়, তো এরপর তো বিয়ের হইতে এটার ক্যান্সেল হওয়ার পর আমি এর আগে পর্যন্ত আমি ওই যে আইডি থেকে এগুলো ছড়াইতেছিল ওই আইডিতে প্রতিনিয়ত টেক্সট দিছিলাম। ইভেন আমার আইডি নিয়ে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল ওও টেক্সট দিছে ওই ছেলেকে যে কি চাচ্ছেন, বা আপনি কে, বা কি করতে চান, মানে কি চান। তখন ওই আইডি থেকে বলা হয়েছে যে সে একটা মানে বেশি ফলোয়ার ওয়ালা আইডি চাই, পেজ চাই। তখন আমি বললাম যে একটা পেজের জন্য আপনি যেটা করতেছেন এটা ঠিক না, আপনি বলেন আপনার কি লাগবে, তাও এগুলো বন্ধ করেন। আপনি আমাদের দুজনের ফেস ইউজ করে ছাড়তেছেন ছবি ভিডিও, ওকে, কিন্তু অনেকেই আছে যে আমাদের ফ্যান, ওরা হচ্ছে ছাড়ে। মানে তার পেজের রিচ বেশি হবে, বা সে একটা বেশি ফলোয়ার ওয়ালা পেজ চাই বলে একটা মেয়ের ঠিক হওয়া, বিয়ের কার্ড ছাপা হওয়া, বিয়ে ভেঙে দিল। হ্যাঁ, এরপর যখন আমি তো মানুষ হয় না, আমি যাই না, আমি ও আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল ও অনেক টেক্সট দিছে ওকে যে আপনি কি চাইতেছেন বলেন আমাকে। জানতে পারি বোন ও কি ছবি পোস্ট করতেছিল বা কি ধরনের? হ্যাঁ, ও হচ্ছে অনেক বাজে ছবি পোস্ট করতেছিল। তো তোমার সাথে তো যার কথা হইতো তার তো কোনো ছবি ছিল না? না, তার সাথে তোমার কোনো ছবি নাই? দেন হাউ? ওর সাথে ওইখানে এমন কিছু অনেক ধরনের আমাদের মিলায়, আমাদের ফেস মিলায়, এই ধরনের মানে ছবি, এআই জেনারেটেড ছবি। হ্যাঁ, এরকম ছবি আসতেছিল। কিছু ছবি আছে যে আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে কিছু ছবি, তারপরে হচ্ছে অন্যান্য ছবি। তো একটা আইডি থেকে যখন আমার নাম করে ছাড়া হইতেছে তখন দেখে গেছে যে প্রত্যেকটা ছবি মানুষ টাচ করতেছে যে হ্যাঁ এগুলোও মনে হয় ওর, এগুলোও মনে হয় ওর, মানে একটা সত্যি 10টা মিথ্যা মিলাই দিতেছে। হ্যাঁ, তো যখন একটা ফেসে আমাকে দেখতেছে, অন্য কোনো ছবিতে যখন সেম কিছু দেখতেছে তখন ওরা ভাবতেছে যে এটাও ও, বা ওই আইডি থেকে এইভাবেই ওদেরকে বলা হয়েছিল, প্রত্যেকটা ক্যাপশনে দিয়ে দিচ্ছিল যে আমার ওয়াইফ ও আমার সাথে চিট করে বিয়ে করতে গেছে। বোন, ইফ ইউ অ্যালাউ মি, আমি জানতে পারি যে শুরু থেকে এই ঝামেলাটার উৎপত্তি স্থলটা কোথায়? উৎপত্তি স্থলটা হচ্ছে আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন আমাকে একটা ছেলে অনেক পছন্দ করতো। তো যখন সে আমাকে পছন্দ করে আমি ভয় পাইতাম ওকে। তখন কোথায় থাকো? আমি তখন গাজীপুরে থাকি। ওকে। তো ওইখানে আমি এসএসসি পর্যন্ত আমার দাদু বাড়িতেই থাকি গ্রামে।
তো ওইখান থেকে আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন হচ্ছে ওরা মানে ওই ছেলেটা সবার কাছে এরকম ভাবে ছড়াই দিতেছিল যে ওর সাথে কেউ কথা বলবি না, ওরে আমি পছন্দ করি, ওরে ভাবি বলে ডাকবি, ওরে কেউ চাচি বলে ডাকবি, এরকম টাইপ। তো তখন এগুলো আমার কাছে অনেক বিরক্ত লাগতো, তো টক্সিক মনে হইতো। আর তখন আমি বাসায় অনেক ভয় পেতাম। আর আমার বাসায় হচ্ছে যেহেতু কেউ ছিল না আমার ফ্যামিলিতে, আমি বড়, আর আমার চাচা তো 3 ভাই আছে, কিন্তু ওরাও হচ্ছে কেউ দেশের বাইরে, কেউ অন্য জায়গায় থাকে। তো দেখা গেছে যে আমি যে ব্যাপারটা কারোর কাছে শেয়ার করবো, বা আমার ফ্যামিলিতে আমি বড় মেয়ে, তো এছাড়া যে আমি একটা মেয়ে মানুষের কাছে শেয়ার করবো যে আমার এরকমটা হইতেছে, আমি শেয়ার করতে পারিনি। বেশি ভয়ই বলতে পারেন যে শেয়ার করতে পারি। ওই বয়সে হয় ভয়টা বেশি পায় মানুষ। তো যখন আমাকে আমার পিছন পিছন আসতো, কারণ তখন আমাকে সবাই চিনতো, কারণ আমাদের বাড়িটা সবাই চিনতো, এক নামেই চিনে। তো দেখা গেছে যে সবাইকেই চিনে। তো ওইখানে আমি আবার আমার আব্বু আম্মুর বিয়ের 19 বছর পর হয়েছি। আচ্ছা, মানে অনেক কাঙ্ক্ষিত বাচ্চা। তো এখন সবাই চিন্তা, তো আমি এই জিনিসটাকেই ভয় পাইতাম যে দেখতেছে মানুষ কি বলবে, বা আমার পিছন পিছন আসতেছে কি বলবে, মা বাবার রেপুটেশন। হ্যাঁ, তখন আমি ভাবলাম যে আচ্ছা এই ছেলে যে আমার সাথে কথা বলতে চায়, আমাকে টেক্সট দিত আমার আম্মুর ফোনে, আমি আবার ব্লক করে দিতাম, আবার টেক্সট দিত। তখন ভাবতাম আচ্ছা ঠিক আছে, আমি যদি এই ছেলেটার সাথে কথা বলি বা আমি যদি ওর সাথে টেক্সট করি, হয়তো বা ও এরকম জ্বালাবে না, আর এটা এত দূর আগাবে না, কিছুদিন পরে এমনিতেই সরে যাবে। তো এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তো আমি যখন হুট করে এরকম ওর সাথে টেক্সট করা স্টার্ট করি, তো একদিন আমাকে বিয়ের প্রপোজাল দেয়। তখন হচ্ছে আমি বলি যে না, আমি তো মাত্র ক্লাস 6 এ পড়ি, আমি এখন কি বিয়ে করবো। তখন আবার আমাদের এই গ্রামে এরকমটা হয় কি যে আগে বিয়ে দিয়ে দেওয়া, ওই এলাকা আগে বিয়ে 9 10 থাকতে বিয়ে হয়ে যায়। 9 10 থাকতে বিয়ে হয়ে যায়। তো আমার সবসময় এই জিনিসটা যে না, আমি এখনই বিয়ে করবো না। তা আমার আবার অনেক ইচ্ছা যে আমি কিছু করব লাইফে। আমি যে এখনো হচ্ছে কি আমি মেকআপের কোর্স করতেছি, নেলসের কোর্স করতেছি। তো আমার অনেক আগে থেকেই ড্রিম যে আমি একটা সেলুন দিব। তো আমার ইচ্ছা অনেক বড় কিছু করার। তো এরকম ভাবে আমি যখন চলতে থাকি, তো ওর সাথে এরকম টেক্সট হয়। তো হবার পর একদিন ওর হুট করে কলে ওর মামাকে অ্যাড করে, ওর আপন মামা আমাকে অ্যাড করে। মামা দেশের বাইরে থাকে, তো ওকে যখন অ্যাড করে ওনার সাথে আমার কথা হয়। তো দেখলাম যে উনি আমার সাথে কথাবার্তা বলার পর উনি বললো যে আমরা বাসায় কথা বলবো। পরে আমি বললাম যে এখনই না, আমি দেখি আমি আরো হচ্ছে গিয়ে ফ্যামিলিতে এখন কিভাবে বলবো কি আমি জানি না। পরে উনি বললো যে ঠিক আছে। তো এইভাবে করে 3-4 মাস যাওয়ার পরে হুট করে আমাকে একদিন বললো, জানি না কার কাছ থেকে, অনেকজনের কাছ থেকে অনেক কথাই শুনতেছিল যে আমি ওর সাথে কথা বলবো না, কারণ তখন তো আমি এত কিছু বুঝতাম না। আমি বলতাম যে না, হ্যাঁ আমি না এমনিতেই কথা বলতেছি, কিছুদিন পরে বলবো না। তখন ওর কাছে যে আবার এগুলো মানুষ বলে দিত। তো যখন ও এগুলো শুনতেছে, তখন ও আমাকে নিয়ে ইনসিকিউর ফিল করতেছে যে আমি যদি চলে যাই। তখন সে কি করলো, সে আমাকে বললো যে সে নাকি ওর মামার সাথে আমাকে দেখা করাই দিবে, ওর মামা দেশে আসছে। আমি বললাম যে ঠিক আছে চলো, কই যাবো। তখন আমি আমাদের যে বাড়ি, ওইখান থেকে মেইন যে টাউন, ওইখানে যাইতে 1 ঘন্টার মতো লাগলো। আমি কখনো একা যাইনি। তো আমি ওখানে গেলাম, যাওয়ার পরে আমি আমার নিজের কাছে অনেক আনইজি লাগতেছে। আমি যখন গলি দিয়ে ঢুকতেছি, নিজের কাছে অনেক আনইজি লাগতেছে যে আমি যাচ্ছি কই। ওই বাসাগুলো কেমন ছিল যে আপনার যারা হচ্ছে গার্মেন্টসে চাকরি করে, ওরা হচ্ছে দেখবেন এক রুমের বাসা নিয়ে, এক রুমের বাসা নিয়ে অনেকগুলো ইয়াতে থাকে না, তো ওইরকম। তো আমি আবার একটু ভয় পাচ্ছিলাম, আবার ভাবতেছি না এখানে অনেক মানুষ আছে, ক্রাউড আছে, কিছু হবে না। তো আমি একটা দরজার সামনে গিয়ে দাঁড়াই, এখানে একটা আন্টি, দরজা খুলে একটা আন্টি দাঁড়ানো, একটা বাচ্চাও ওইখানে বসে। তো আমি ভাবলাম মামা মনে হয় এখানেই থাকে বা এখানেই কোথাও আছে। তা আমি দরজা থেকে রুমের এক কোণে একটা চেয়ারে গিয়ে বসলাম। বসার পরে 5-6 মিনিটের মধ্যে 10 মিনিট মনে হয় মহিলা আমার সাথে কথা বলছে। কথা বলার পরে হুট করে দেখলাম বাচ্চাকে নিয়ে বের হয়ে বাইরে দিয়ে লক করে দিছে। যখন এটা দেখলাম, তখন তো আমার হাত পা কাঁপতেছে ভয়, যে আমি আস্তে আস্তে যে থিংটা করতেছিলাম একটু হইলো। তখন তো 7 বছর আগে তো এত কিছু বুঝি নাই যে আমার সাথে কি ঘটতে পারে বা দেশের পরিস্থিতি কেমন। তো তখন হচ্ছে আমি রুমের মধ্যে বসা, আমি জিজ্ঞেস করতেছি কি চাও। আমি ওর দিকে তাকাই জিজ্ঞেস করতেছি কি চাও। তখন আমি কান্না করতেছি লিটারালি। আমি ওকে বলতে চাচ্ছি ঠিক আছে আমি তোমাকে ছেড়ে যাবো না, তুমি হচ্ছে আমার কোনো ক্ষতি করো না। ও আমাকে বললো যে তুমি আমার সাথে আমি তোমাকে বিয়ে করব, আমি তোমার কোনো ক্ষতি করব না, কিচ্ছু করব না, তুমি আমার সাথে ছবি তুলবা। যে পরে আমি বললাম যে ছবি কেন তুলতে হবে। ও বলতেছে না ছবি তুলবা। তো ওইখানে কিছু সেলফি ছিল ওর সাথে আমার। ও মানুষকে বোঝাবে যে এক রুমের মধ্যে ছিলাম, ছবি তুলছি, এরকম টাইপ ওর চিন্তা ভাবনা ছিল। তখন আমি জানি না ও ইম্যাচিউর ছিল। তো দেখা গেছে যে ও যখন ছবি তুলে, তখন আমি বাসায় চলে যাই। তখন আমার ভিতরে ওর প্রতি ঘৃণা জন্মায় গেছে অলরেডি। স্বাভাবিক। যখন বাসায় চলে যাওয়ার পর ওর সাথে যখন আমি আস্তে আস্তে কথা বলা কমাইতে থাকি, ও হুট করে দেখলাম কি আমাকে থ্রেড দেওয়া স্টার্ট করে ওই ছবিগুলো নিয়ে। তখন ওই নরমাল ছবিগুলো আমার কাছে অনেক স্বাভাবিক। তখন আমাকে মাফ করবে, এইভাবে জিজ্ঞেস করছি, ছবিগুলো নরমাল ছবি ছিল। তবে যখন আমার ইনভেস্টমেন্টের সময় যখন ওই ছবিগুলোর সাথে আরো কিছু বাজে পিকচার এআই দিয়ে ক্রিয়েট করে ছাড়তেছিল, ওইগুলো একটু বাজে ছিল রেসাপ ছাড়া। তো দেখা গেছে যে ওই ছবিগুলো আমাকে অনেক মানে হার্ট করছে, যে ভুল বুঝতে সহায়তা করছে মানুষের, সবাইকে ভুল বুঝতে সাহায্য করছে। কারণ দেখতেছে এক সাইডে আমি আছি, কিন্তু আরেক সাইডেরটা হাইড বাট আমার মতোই। তখন দেখা গেছে যে মানুষ আরো ট্রাস্ট করতেছে যে না এরকম কিছুই হয়েছে, ও বিয়ে করছে, ওর হাজবেন্ড। তখন আমি ওকে বললাম, আস্তে আস্তে কথা বলা কমাইতে থাকার সময় ও আমাকে থ্রেট করা স্টার্ট করে
যে ও আমার বাসায় দিয়ে দিবে ছবি, ও আমার আব্বুকে দিয়ে দিবে। আমার আব্বু দেশে বাইরে থাকে। এখন আমি আব্বুকে নিয়ে অনেক টেনশন করতাম যে হুট করে হ্যাঁ আব্বু যদি দেখে, এখন আব্বু আমাকে অনেক ভালোবাসে, আজ পর্যন্ত কোনোদিন আমাকে একটা ধমক দেয়নি। তো যদি আমাকে নিয়ে কোনো রাগ থাকে, আব্বু চুপ করে আমার সাথে কথা বলে না, কল কেটে দেয়, কিন্তু আমাকে কোনোদিন ধমক দেয়নি। তো দেখা গেছে যে আমি এটা নিয়ে ভয় পেতেছিলাম আব্বু অনেক হার্ট হবে, আম্মু অনেক হার্ট হবে। তো আমি ওর কাছে অনেক মাফ চাইতেছিলাম যে আমি তোমার সাথে কথা বলবো, এখন আমি এসএসসি দিয়ে গিয়ে আমি আরো বড় হই, তারপরে বিয়ের কথা চিন্তা করো, আমি করব, আমি এটা বলছি আমি করব। তখন সে করলো কি, সে তার মনে হয় কাকা মানে না চাচি আর ওর আম্মু বা দাদু ওদেরকে পাঠিয়েছিল আমার বাসায়। তখন আমার বাসা থেকে আমাকে বিয়ে দিবে না। তো আমার ফ্যামিলিতে এখনো কোনো মেয়েকে বিয়ে দেয় না। আমার আন্টিরা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, এখনো বিয়ে করে নাই, করবে আস্তে আস্তে। তো ওদের এখনো প্ল্যান নাই। তো দেখা গেছে যে আমাকে তো তখন আরো দিবে না। তো যখন দিবে না, ওর এটাই হচ্ছে ওর রাগ। ও হুট করে কি করছে, আমার যে ফেসবুক আইডিটা ছিল ওই খুলে দিছিল, ওই সব করতো। ওর কাছে পাসওয়ার্ড তো ছিল, তখন আমি পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে এটাও জানি না। তো ও কি করছে, হুট করে একটা ছবি, একটা সেলফি ও হুট করে আমার আইডি থেকে পোস্ট মারছে। আর তখন ফেসবুকটা এমন ছিল যে নতুন খুলছি, আত্মীয় স্বজন যাবে সবাইকে অ্যাড করতেছি, এরকম একটা ব্যাপার ছিল, সবাই দেখে ফেললো একবারে। হ্যাঁ, তখন আমার একটা ফ্রেন্ড হুট করে, আমি ঘুমানো দুপুরবেলা, আমার একটা ফ্রেন্ড হুট করে আমাকে ফোন দিছে, আমাদের পাশের এলাকারই, ফোন দিয়ে বলছে কি ছাড়তেছিস এগুলো, মাথা খারাপ হয়ে গেছে? আমি বললাম কি? পরে ও আমাকে তখন হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিল। তখন আমি তো দেখা, আমি ভয়ে, আমি বাসায় কিভাবে মুখ দেখাবো, কি করব আমি বুঝতেছি না। ওই মুহূর্তে আমি বাসা থেকে বের হয়ে গেছি যে আমি বাসায় আসবো না। তখন আমি জানি না আমি কই যাব, কি করব, আমি কিছু চিনিও না। তো আমার কত টাকা নিয়ে বের হতে হবে এটাও আমি জানি না। 500-600 মতো হাতে টাকা ছিল, আমি ওইটা নিয়ে বের হয়ে গেছি। তখন আমাদের জয়দেবপুর থেকে বাস ছাড়ে, ওইখানে আমি জানি না কোন বাস কোথায় যাবে, আমি বাসে উঠে গেছি। ওটা যাওয়ার পর ওই বাসটা মেবি মিরপুরে যায় থামছে, মিরপুর 10-এ। তখন তো টিকটকটা অনেক চলে, তো টিকটকে সবাই দেখতাম ভিডিও টিডিও করে, তো ওইখানে অনেক পরিচিত ফেস ছিল যাদেরকে চিনতাম। তো ওইখানে আমি একজনের নাম বলবো, ওরা হচ্ছে ভিডিও বানাইতো তখন, এখন কন্টেন্ট ক্রিয়েটর। তা আমি দূর থেকে না ওনার ফেসটা দেখে আমি চিনছি, তখন পরিচিত ফেস মনে হচ্ছে, তখন অলরেডি সন্ধ্যা। তখন আমি ওখানে যেতে যেতে, ওদের এখানে একটা জুস বার ছিল মিরপুর 10-এ, তো আমি ওখানে যেতে যেতে ওরা চলে যায়। তখন আমি ওই জুস বারের এখানে একটা বেঞ্চ ছিল, বেঞ্চের মধ্যে বসে বসে আমি কাঁদতেছিলাম। তখন তাকাই দেখি যে ওনার আব্বু আমাকে জিজ্ঞেস করতেছে কি হয়েছে হ্যান ত্যান। তখন আমি কান্না করতে করতে ইমোশনাল হয়ে সব বলে দিছি যে আমার সাথে এরকম এরকম হইতেছে, বিয়ের জন্য এরকম এরকম করতেছে। তখন আঙ্কেল আমাকে বুঝাইছে যে তোমার বাসা কোথায়, আমি বললাম যে গাজীপুর। তখন আঙ্কেল বলল আমার তো এরকম আত্মীয় আছে, তুমি এক কাজ করো, তুমি গাজীপুরে ব্যাক করো। এখন আঙ্কেল আমাকে তখন বুঝাইছে থানায় একটা জিডি করতে, যে যেহেতু তোমাকে থ্রেড আসতেছে তুমি থানায় একটা জিডি করো। এটা হয়তো আমি যদি কারোর সাথে শেয়ার করতাম আমার গার্ডিয়ান, তাহলে হয়তো এরকম আমি একটা মানে সলিউশন পাইতাম, কিন্তু তখন আমি ভয়ে কারোর সাথে শেয়ার করিনি। তখন আঙ্কেলের কাছ থেকে এটা শুনে আঙ্কেল আমাকে একটা বাসে উঠায় দেয় গাজীপুরের। ওইখান থেকে আমি গাজীপুর আসি। গাজীপুর এসে আমি পরের দিন হচ্ছে অলরেডি আম্মু আমাকে নিয়ে একটা মিসিং কমপ্লেন করছে থানায়, আমাকে পাচ্ছিল না অনেকক্ষণ। তো পরের দিন আমাকে থানায় ডাকায়, ডাকানোর পরে আমি ওই থানায় গিয়ে ডিটেইল বলা হয়, হ্যাঁ সবকিছু ডিটেইলে বলি। বলার পর ওকে ওই ছেলেকে ধরে, ধরার পর ওই ছেলে ওই মুহূর্তে, আমি যে ছিলাম না বাসায় বের হয়ে গেছি, ওই মুহূর্তে সে কাজটা করে কি, সে ওই ছবিগুলো আমার আত্মীয় স্বজন, আমার নানু বাড়ি, আমার ফুপুর বাড়ি, সব জায়গায় দিয়ে দেয়। তো যখন দিয়ে দেয় তখন আমি আস্তে আস্তে, আমার ফ্যামিলি আমাকে বুঝাইছে, আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট দিছে যে ঠিক আছে আমরা থানায় গেছি, একটা কিছু হবে, তুই শুধু যা হয়েছে তুই সত্যিটা বলিস ওখানে গিয়ে। তখন আমি যাই থানায়, আমাকে জিজ্ঞেস করা হয়, হওয়ার পর আমি সবকিছু বলি। জানানোর পর আমি যখন বাসায় আসি, আসার পর রাতে আমাকে পুলিশ কল দিয়ে জিজ্ঞেস করে যে তোমাকে হচ্ছে জিজ্ঞেস করবো কালকে সবার সামনে, তো তুমি কি ওর শাস্তি চাও? আমি বলছি হ্যাঁ আমি শাস্তি চাই। দেন আমি ওইখানেও একটা ফাঁদে পড়ি। ফাঁদটা হচ্ছে গিয়ে পুলিশ আমাকে বাজে অফার করে। আমি সাহায্য কার কাছে চাইতে গেলাম, তখন আমার মাথায় এটা কাজ করতেছে, আমি কার কাছে সাহায্য চাইতে গেলাম। উনি আমাকে ফোন দিয়ে বলে ওনার সাথে ঘুরতে যাইতে, উনি আমাকে ফোন দিয়ে বলে ওনার সাথে দেখা করতে, উনি আমাকে তখন হোয়াটসঅ্যাপে কল দিছিল ডিটেলস জানার জন্য। তো আমি বলতেছি, উনি আমাকে বলে এই ছবিগুলো দেখলাম হ্যান ত্যান, তুমি তো এমন তেমন, হ্যাঁ বিচার করবো আমরা, সমস্যা নেই। উনি আমাকে বাজে অফার করে, তাও কলে বলে যে এরকম করে আসো এরকম করে আসো। তখন আমি ব্যাপারটা আম্মুকে জানি, আম্মুকে জানানোর পর আম্মু আমার মামাকে জানায়। তখন আমার মামারাই হ্যান্ডেল করে, আমি আর থানায় কখনো যাইনি, আমি বাসায় ছিলাম, আমি আমার মতো কথা জানাইছি ওদেরকে। তো যাই নাই, লাস্ট যেদিন হচ্ছে ওকে ধরে ওখানে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ও হচ্ছে ওইখানে যখন এখান থেকে জামিন করে, ওরে স্ট্যাম্পে সাইন করাই দিছে যে নেক্সট টাইম যদি ও এগুলো নিয়ে কোনো ঝামেলা করে বা ও আমার সাথে কোনো এগুলো নিয়ে এগুলো যদি কোনোভাবে পাবলিকলি আসে, ও দায়, ওর ড্রাইভার। তো গেল, এরপর থেকে ওই ছেলে আমাকে কোনোদিনও ডিস্টার্ব করেনি। যেটা ট্রু, মানে ও বুঝছে, ওর ভুলটা বুঝছে, হ্যাঁ ওর ভুলটা বুঝছে, ও কখনো আমাকে ডিস্টার্ব করে নাই, ওর মতো ছিল, আমি আমার মতো। তো ও দেশের বাইরে চলে গেছে, ও
ওর মতো লাইফ লিড করতেছে, আমি আমার মতো। দেন আস্তে আস্তে আমি যখন ক্লাস 10-এ উঠি তখন আমার সাথে মানে আমি এগুলো ভুলেও যাই, এইখান থেকে আসলে আসে আবার এগুলো কিভাবে সামনে আসলো। তখন আমি একটা ছেলেকে অনেক পছন্দ করতাম। তো ক্লাস যখন 10-এ পড়ি তখন নিউ 10-এ আমি কিছুদিন পর যখন এসএসসি দিব, তো এর আগে মুহূর্তটা আমি একটা ছেলেকে অনেক পছন্দ করি। তো আমি ওকে টেক্সট দিই, দেওয়ার পর 2 ঘন্টা পর আমাকে রিপ্লাই করে আস্তে আস্তে ওর সাথে আমার কথা হয়। কথা হওয়ার পর ওর সাথে আমার দেখা হয়। তো ও থাকতো উত্তরাতে, দেখা হওয়ার পর আমি আমার লাইফে যদি বলি যে আমি কোন একটা জায়গায় আটকে গেছি তাহলে এই জায়গায় আমি আটকে গেছি। এটা নিয়ে আমি পড়ে আছি। কারণ ওর সাথে যখন আমার ফার্স্ট মিট হয় তখন ওর সাথে আমার কিছুদিন পর ও আমাকে জানায় যে আমাকে ভালোবাসে, আমি ওকে জানাই যে আমিও ভালোবাসি, আমরা একসাথে থাকতে চাই। তো আমাদের রিলেশনশিপটা যখন এক বছর মতো 6-7 মাসের মতো যায়, তখন ওর ফ্রেন্ডরা, উত্তরাতে তো ওর অনেক ফ্রেন্ড সার্কেল আছে, ওর ফ্রেন্ডরা ট্যুরে গেছে। ও হুট করে, আমিও আমার নানু বাড়িতে বিয়েতে গেছি, তো হুট করে ও জানায়, আমাকে ফোন দেয়, আমাকে কলে পাচ্ছে না, ওর ফ্রেন্ডদের পাচ্ছে না, ও নিজেও ডিস্টার্ব। তো দেখা গেছে যে আমাকে ফোন দিয়ে বলে কি, হুট করে বলতেছে যে আমার অন্তত কেউ একজন ছিল যে আমাকে টাইম দিত, ওর প্রাক্তনের কথা আমাকে জানে। তখন আসলে এটা হার্ট করার মতোই যে আমি থাকতে ওর প্রাক্তনকে মিস করতেছে। ওই মুহূর্তে দ্বারা আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি উত্তরাতে একটা হোস্টেল বুক করে ফেলি, যে আমি তো কিছুদিন পরে এসএসসি দিব, আমি এখানে গিয়ে কলেজে ভর্তি হবো, হোস্টেলে থাকবো, আমি চলে যাই, তাহলে লং ডিস্টেন্সও হলো না, আমাদের রিলেশনশিপটা রেগুলার দেখা হবে। তো ও থাকতো পাশের রোডে, আমি থাকতাম এই পাশের রোডে। তো দেখা গেছে যে ও জানতো না আমার বার্থডে হচ্ছে সেপ্টেম্বর 29 তারিখ, ও আমার গ্রামে যায় আমাকে রাত 12টার দিকে সারপ্রাইজ দিতে। তো আমার আম্মুরা তখন সবকিছু জানছে না, আমার আম্মু ওকে মানছে যে না, ফ্যামিলি ভালো, ও ভালো ছেলে, ভদ্র। তো দেখা গেছে যে সবকিছুই আমার ফ্যামিলিও মানছে, ও জানে সবকিছু। তো আমার ফ্যামিলিতে ওর আসা যাওয়া ছিল, আমরা কিছুদিন পর বিয়ে করবো এরকম প্ল্যান। তো আমি যখন উত্তরাতে শিফট হই তখন ও জানে না, আমি ওকে জানাই নাই যে আমি যাবো। আমি গিয়ে ওকে কল দিছি, তো যাওয়ার পর ওকে আমি জানাই যে আমি চলে আসছি। এইভাবে চলতে থাকে। তো আমি তো উত্তরাতে একা, ওর তো এখানে ফ্রেন্ড সার্কেল আছে, আমার তো ফ্রেন্ড সার্কেল নেই। তো তখন আমি এই ব্যাপারটাই বুঝতাম না বা বোঝার ট্রাই করতাম না হয়তো বা তখন, যে ও ভার্সিটি করে সে টায়ার্ড, ঘুমাই যেত, বা ওর ফ্রেন্ড সার্কেলদের সাথে তো মাঝে মাঝে আড্ডা দিবে, ওই জিনিসটাই আমি তখন বুঝতাম না। তখন আমার মনে হয়তো আমাকে টাইম দিচ্ছে না কেন, ও আমার সাথে কথা কেন বলতেছে না। বা তখন আমি সবকিছু এখানে করতাম, কারণ যেহেতু আমি বাড়িতে কিছুই করতাম না, আমার ওইখানে রান্না থেকে শুরু করে সবকিছু করতাম। তখন একটা টাইম আমার বিরক্ত লাগা শুরু হয় যে আমি যার জন্য আসছি সে আমাকে টাইম দিতেছে না, সে আমার সাথে কথা বলতেছে না, দেখা করতেছে না। দেখা হচ্ছে কিন্তু 2-3 দিন পর, এরকম 1-2 দিন পর, বা রেগুলারও হচ্ছে আবার গ্যাপও হয়ে যাচ্ছে। তাহলে দেখা গেছে আমি ওর কাছে চাইতাম যে তুমি ভার্সিটি থেকে এসে ফ্রেশ হয়ে আমার সাথে পাশের রোডই তো, আধা ঘন্টা হইলেও তুমি আমার সাথে দেখা করো, তাহলে আমার হোস্টেলে বোরিং থাকতে হচ্ছে না বা একা থাকতে হচ্ছে না। আমি সারাদিন রুমে, এমন হয়তো আমার ওখানে কোনো ফ্রেন্ড সার্কেল আছে, মাঝে মধ্যে ওদের সাথে বেডে হচ্ছি, তাহলে একটা ব্যাপার। কারণ রুমের মধ্যে বন্দি থাকা মানসিক একটা চাপ হইতো। তখন ওর সাথে আমার আস্তে আস্তে ঝগড়া যখন স্টার্ট হয় তখন সে আমাকে একদিন বলে যে তুমি চলে যাও, গাজীপুরে চলে যাও, হয়তো আমাদের রিলেশনশিপটা টক্সিক হয়ে যাচ্ছে, একটা গ্যাপ নিলে হয়তো বা আগে যেরকম ছিল তখন ভালো ছিল, এখন একটা গ্যাপ নেই। আমি বললাম যে ঠিক আছে। তখন আমি বললাম ঠিক আছে, তুমি আমার সাথে সন্ধ্যায় দেখা করো, কালকে তো চলে যাবো। তখন ও আমাকে নিয়ে ঘুরতেছে, এমন টাইমে ওর গাড়িতে একটা গান ছাড়ে, গানটা হচ্ছে তানভীর ইরফানের ছেড়ে যেও না, এই গানটা। তখন আমি ওদিকে তাকায় বলতেছি তো যাইতে দিতেছো কেন, যাবো না। তখন আর আমি যাই না গাজীপুরে, তো যাই না, ওইখানে আমি থাকতে থাকি। তো আমি মনে হয় উত্তরাতে ছিলাম 6 মাসের মতো। তো জানুয়ারিতে আবার ওর বার্থডে চলে আসে, তো আমি ওর বার্থডেতে 12টার দিকে ওর সারপ্রাইজ দিকে এরকম প্ল্যানিং আমার চলতেছে। তো এর মধ্যে ওর সাথে আমার টুকটাক ঝগড়া চলতেছে। তো এরপর ওর সাথে আমার ভালোই যাচ্ছিল, সবকিছুই ঠিকঠাক ছিল। আমি কিছুদিন পর, মানে তখন আবার উইন্টার না, জানুয়ারিতে ও ব্যাডমিন্টন খেলতে চলে যেত। তখন আমি এটা বুঝতাম না যে কেন যেতেছে, বা ও কেন কল দিতেছে না, বা আয়শা বাসায় এসে কেন, মানুষের যে একটু ব্যক্তিগত সময় দরকার হয় এটা তোমার মাথায় তখন ছিল না। হ্যাঁ, তখন আমার মনে হতো যে ও আমাকে একটু টাইম দিক, বা আছে না যে আমি একটা জিনিস ওর সাথে প্ল্যান করলাম, ওই জিনিসটা যদি সে আমার সাথে না করে ওর ফ্রেন্ডদের সাথে করতেছে, তখন আসলে অনেক হার্ট হইতো। বাট দ্যাটস অলসো টক্সিক, ওটা ঠিক না, রিলেশনশিপ থাকলে ঠিক না এটা। হ্যাঁ, তো আমার মনে হইতো যে আমি ওকে বললাম যে পানির দিন আসতেছে সামনে, আমি তোমার সাথে ঘুরতে যাব, তুমি পাঞ্জাবি পরবো, আমি শাড়ি পরবো, আমরা ঘুরতে যাবো। ও বললো যে ঠিক আছে যাবো। তো দেখা গেছে যখন পানি আসলো, পানির দিন শেষ হয়ে যাচ্ছে, ও যাইতো না। তো হুট করে দেখতাম ওর স্টোরিতে ওর ফ্রেন্ডের সাথে গেছে। তখন এটা আমাকে অনেক হার্ট করতো যে তুমি তোমার ফ্রেন্ডের সাথে ঘুরো, সমস্যা নাই, বাট আমি একটা জায়গায় যাইতে বললাম তোমাকে, তুমি সেই জায়গায় আমাকে নিয়ে গেলাম। তার মানে কি সামহাও এক পক্ষের ছিল রিলেশনশিপটা? না, ওর সাইড থেকেও ছিল, কিন্তু ওর সাইড থেকে আমি একটা মানুষই পাইছি আমার লাইফে যে আমাকে প্রচন্ড ভালোবাসতো, প্রচন্ড কেয়ার করতো। তাইলে তোমার উইশগুলো কেন পূরণ হচ্ছে না? উইশগুলো পরে পূরণ করতো, কিন্তু ও গিয়ে আছে না যে ইনস্ট্যান্ট নিয়ে যাওয়া, এরকমটা ছিল না। তো আমি এইগুলোতে একটু বিরক্ত হচ্ছিলাম। তখন আমি বুঝতেছিলাম না যে আসলে ওকে আমাকে আদৌ ভালোবাসে নাকি ও
চায় না আমাকে বা এরকম কিছু। তো এরকম ভাবতে ভাবতে একটা টাইমে যখন রেগুলার ঝগড়া, তো ও আমাকে একদিন আবার বলে তুমি চলে যাও। তখন আমি গাজীপুরে চলেছি। গাজীপুরে চলে যাওয়ার পর এখানে গিয়ে আমি কলেজে ভর্তি হব। ওই কলেজে যখন ভর্তি হব ও আমাকে তখন খুব কম কল দিত। আচ্ছা। ওরও তখন মনে হইতো যে কলেজে উঠলে নাকি মানুষ চেঞ্জ হয়ে যায়, মেয়েদের নাকি পাখা গজায় যায়, এরকম টাইপ। তখন আমি কম্বাইন কলেজে ভর্তি হই নাই, ছেলে মেয়ে আলাদা আলাদা কলেজেই ভর্তি হয়েছি। তো আমি সবসময় চাইতাম কেউ আমাকে ভুল না বুঝুক, এই জন্য আমি ভাবতাম ও তো অনেক দূরে, আমাকে ভুল বুঝবে। আমি ভাবতাম যে ও যেটা পছন্দ করে না ওই কাজটা আমি করবো না। এমনও হয়েছে আমি নিজেকে পুরো কাভার আপ করে ফেলছি, যে কলেজ ড্রেসও আমি বোরকা বানাইছি। আমি এরকম ভাবে চলছি মানুষ যাতে আমাকে না দেখে, তারপরে মানুষ দেখলে যাতে ভাবে যে আমি ম্যারিড, এরকম কিছু। তো আমি এভাবেই চলতে থাকি। ইভেন ও আমার কাছে কোনোদিনও চায় নাই যে তুমি আমাকে, টক্সিসিটিও আমার সাথে করে নাই। ও সবসময় বলতো যে ঠিক আছে যাও আসো, ঠিকমতো পড়াশোনা করো, এগুলাই। কিন্তু আমি নিজে থেকে ভয় থেকে আমি ওকে লাইভ লোকেশন সেন্ড করে রাখতাম, যে তুমি দেখো আমি কই আছি না আছি সবকিছু দেখো। তো এইভাবে যখন চলতে থাকে, আমাদের কলেজের পিছনে একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টের একজন আমাকে অনেক পছন্দ করতো। তো ও আমাকে ডিস্টার্ব করতো, ও আমার কলেজের সামনে রেগুলার দাঁড়ায় থাকতো। তখন এটা আমি ভয় পেতাম, আমি ওরে ভয় পেতাম। যে ও বলছিল আমাকে একবার যে তুমি কলেজে যাও, আমি কিন্তু হুট করে একদিন তোমার কলেজের সামনে চলে আসবো। ওকে। তখন আমি ওই ছেলেকে দাঁড়ায় এটা বলতেছিলাম যে দেখেন আপনি আমাকে এইভাবে ডিস্টার্ব করেন না, আমার হাজবেন্ড আছে, ও হুট করে আমার কলেজের সামনে চলে আসবে, তখন আমি বিপদে পড়ে যাব। তখন ও বললো যে আচ্ছা ঠিক আছে। ওই ছেলেও বুঝতে পারছে যে ঠিক আছে মেয়ে যেহেতু ম্যারিড, তো ওই ছেলে আমাকে ডিস্টার্ব করে না। তখন কলেজ লাইফে আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ও আসলে করলো কি, ও আমাদের কলেজের একটা স্যারের সাথে কথা বলতো, যেটা আমার পছন্দ ছিল না। তখন আমি ওকে এটা এভাবে বলছিলাম যে দেখ তুই কথা বলিস না, এটা ভালো না। বা এমন হইতো যে স্যারের ওয়াইফ নাই, বাচ্চা নাই, বা তোর বয়ফ্রেন্ড নাই, তাহলে আমি বলতাম যে এখন অহরহ স্টুডেন্ট স্যারের প্রেম হচ্ছে, বিয়ে হচ্ছে, আমি তোদেরকে হেল্প করতাম, কিন্তু তুই এই কাজটা করিস না, স্যারের ওয়াইফ আছে। তাই ও আমার কথা শুনে নেই, ও কন্টিনিউ করতেছে। ওই মুহূর্তে দাঁড়ায় ওর বয়ফ্রেন্ড ওর প্রতি অনেক সিরিয়াস। আমি শুধু জানাইছি যে একটু ফোনটা যাতে শুধু চেক করে, কারণ এটা ঠিক হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে, এটা ঠিক হচ্ছে না। তখন আমি বললাম যে একটু ফোনটা চেক করতে, আমি ডিটেলসে কিচ্ছু বলবো না, যা দেখার ওরা নিজেরা বের করে নেবে। তখন আমার সেই ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ডকে আসলে যখন সে ধরা খেয়ে যায়, ওর বয়ফ্রেন্ডকে জানায় যে আমাকে তো মাইশাই বলছে স্যারের সাথে কথা বলতে। তখন ওই ভাইয়া আবার আমার প্রতি চেটা গেছে যে কি বলে, সেই বললো আবার সেই এসে এগুলো কাহিনী করতেছে। তখন অন্যরকম না, আর ও তো ওর গার্লফ্রেন্ডের কথা ট্রাস্ট করবে, হ্যাঁ ম্যানেজ করে ফেলছে। তখন আমার মনে হচ্ছিল যে আচ্ছা কি করলাম, ভালো করতে যাই খারাপ হয়ে গেলাম, যাই হোক বাদ দিই। তো চলতে থাকে এইভাবেই। ওরা সামহাও আমার বেস্ট ফ্রেন্ডকে তো আমি সবকিছু শেয়ার করতাম, তখন আমার এক্সের সাথে আমার কি নিয়ে ঝগড়া হচ্ছে, কি নিয়ে কি হচ্ছে, আগের দিন কি হচ্ছে, সবকিছু শেয়ার করতাম। তো দেখা গেছে যে ওরা সবকিছু জানতো। তো জানার পর হয়েছে কি যে ওই যে ছেলে আমাকে পছন্দ করতো, হ্যাঁ ওই ছেলেকে ওই ভাইয়া আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড ও যে ম্যানিপুলেট করছে যে ওর তো বিয়ে হয়নি, লেগে থাকো হবে। ইভেন তুমি একটা কাজ করতে পারো, ওদের রিলেশনশিপটা ছাড়া তুমি যদি এখানে একটা প্যাচ লাগাতে পারো তাহলে হচ্ছে ওরা আলাদা হয়ে যাবে, তখন তুমি ওরা পাওয়া যাবে। তখন ওর মাথায় আসছে ওকে তাহলে এটাই করি। ও কি করছে, আমার যে বয়ফ্রেন্ড ছিল ওর কাছে নানান ধরনের কথা বলা স্টার্ট করে, যে ওরে তো আমি কলেজ বাং দিয়ে নিয়ে ঘুরি, ওর সাথে দেখা করি, হ্যান ত্যান। এগুলো আবার আমি জানতাম না যে ওদিকে চলতেছে। তো আমাদের কলেজে যখন নবীনবরণ হয়, ওই দিন তো আমি নবীনবরণে যখন গেলাম, তখন আমার সাথে ওই যে ওর ঝগড়া চলতেছে। তো দেখা গেছে যেগুলো তারা কারো কাছে শেয়ার করা যায় না, আমার বেস্ট ফ্রেন্ড জানতো। তো তখন ওই যে রেস্টুরেন্টে ওই ছেলেটা আছে, তখন আমি জানতে পারি যে সে আমাদের কলেজেরই প্রাক্তন স্টুডেন্ট। তো যার কারণে সে নবীনবরণে অ্যাটেন্ড করলো। তো যেহেতু ও ব্যাপারটা বুঝতে পারছে, আমাকে ডিস্টার্ব করতেছে না, তো দেখা গেছে যে আচ্ছা ঠিক আছে ওকে। দেন আমরা এক জায়গায় বসে চা খাইতেছি, সবাই ছিলাম, তো চা খাইতেছি। তো ওইখানে তখন আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ঝগড়া। তখন তো মানুষ মানে এরকম ফিলিংস যে আমি ওকে জেলাস ফিল করাবো, বা আমি ওকে এটা দেখাবো আমিও ভালো আছি, হ্যান ত্যান, এরকম রাগ জিত, এটাই ছিল তখন আমার ভুল। তখন আমি এই জিনিসটা এখন অনেক আফসোস করি যে ইম্যাচুরের মতো আমি অনেক বড় বড় ভুল করে ফেলছি। তখন আমি একটা স্ন্যাপ নিই, স্ন্যাপটা হচ্ছে দোলনাতে 2টা চায়ের কাপ, আমার ব্যাগ। তো আমি একটা স্ন্যাপ নিয়ে ওই ছেলেটার দিকে এইভাবে ধরি। এটা একটা পুরো ফালতু ঘটনা ছিল তখন। তো এটা আমি আবার বাসায় গিয়ে ক্যাপকাটে এডিট করছি যে আমি এটা স্টোরি দিব, স্টোরি দিলেও দেখবে, দেখে জেলাস ফিল করবে। কিন্তু আমি তখন এটা বুঝতেছিলাম না যে হ্যাঁ এটা বুঝতেছিলাম না যে সে হচ্ছে গিয়ে অলরেডি এসব জানতেছে, বা ও হচ্ছে গিয়ে আমার প্রতি রাগ, আর ওর এইসব কিছু পছন্দ না। এখন আমি একটা জিনিস জেলাস ফিল করাইতে যাবো, ওইটা হিতে বিপরীত ঘটে যাবে, এরকম চিন্তা আমার ছিল না, বাট ওর ছিল। তখন যখন আমি কি দেখাবো, এর আগেও দেখে ফেলছে, তখন অন্যরকম একটা হয়ে গেল না। একদিন হয়েছে এরকম যে আমি ওর সাথে যখন আমার টেক্সট হইতো, কারণ আমি জানি ও আমাকে ডিস্টার্ব করবে না, বা ও জানে যে আমি ম্যারিড, তো দেখা গেছে যে ভালো ফ্রেন্ডশিপ, টুকটাক হাই হ্যালো হইতো।
তো তখন আমি একদিন বাসায় ওই দিনই নবীনবরণের দিনই ওইখান থেকে গিয়ে বাসায় গিয়ে আমি ঘুমাচ্ছি। ওই টাইমে হুট করে আমার বাসায় নক, রাতের বাজে 2টা। নক, কে আসলো হুট করে হচ্ছে এরকম দরজা ধাক্কাধাক্কি করতেছে। তখন তো ওটা তো গ্রাম, তো মানুষজন তো শোনে। তো হুট করে ধাক্কাধাক্কি করতেছে, হুট করে আম্মু দরজা খুলে দেখলো যে সে। তখন আম্মু বুঝতে পারছে যে হয়তো ঝগড়াঝাটি চলতেছে বা কিছু, কারণ আমিও খাওয়া দাওয়া করতেছি না ঠিক মতো। তা আম্মু বলছে যে ভিতরে আসো, শুনি আমি কি হয়েছে, কথা বুঝি। তো সে আসলে 2টা ফ্রেন্ড নিয়ে ওর। তো হুট করে আমার কাছে এসে আমার ফোনটা দাও, ফোনটা দিলাম। ও কিন্তু কিচ্ছু পায় নাই, শুধু ওই যে ক্যাপ কাটে হচ্ছে। আমি রাতে বাসায় গিয়ে এটা রিয়েলাইজ করতেছিলাম যে না, আমি এটা দিব না, কারণ দেখা গেছে যে পরে এমন হচ্ছে যে আমার সাথে তার কথাই বলবে না। তো আমি ভয় থেকে আমি সব ডিলিট করে দিছি। আমি বললাম যে না, এরকম তো করা যাবে না। তখন ও এটা ক্যাপ কাটে পাইছে, হিস্ট্রিতে পাইছে। পাওয়ার পর ও তো তখন প্রচুর রাগ আমার উপরে, রাগ করে ও চলে যায়। যাওয়ার পরও আমার সাথে কন্ট্যাক্ট অফ করে দেয়। কন্ট্যাক্ট যখন সে অফ করে দেয়, হুট করে তখন আমি একদম পাগল হয়ে গেছি যে ওর সাথে আমি কথা না বললে ভুল বুঝাবুঝি থেকে হইতেছে। ভুল বুঝাবুঝি ততটুকু প্ল্যানিং করে যে হচ্ছে, এটা হচ্ছে মেন। কারণ তখন সে আমাকে ট্রাস্ট করতেছে না, তখন সে প্রুফ পাইতেছে, ভিডিও পাইতেছে, ছবি পাইতেছে, দেখা হয়েছে হ্যান দেন। কিন্তু সবাই মিলে যখন বলতেছে যে না, আমি ওর সাথে রিলেশনে গেছি, ঘুরি, আমাদের কলেজ থেকে কখনো বের হওয়া যেত না গার্ডিয়ান না গেলে, তো এরকম। কিন্তু ও বলতো এটা তো আমারই কলেজ, আমি তো ওকে নিয়ে হচ্ছে গিয়ে মানে আমরা রিক্সা দিয়ে ঘুরি, এই করি সেই করি। তো অনেক কথাই ওকে জানানো হয়েছে। তো জানানো হওয়ার পর ওর আস্তে আস্তে আমার প্রতি, ও তারপরেও আমাকে অনেক পছন্দ করতো। এমন হয়েছে যে ও 3 মাস আমার সাথে যখন কন্টিনিউ করতেছে, আমি ওকে জিজ্ঞেস করছি যে তুমি কি চাও। তখন সে বললো যে আমি তোমাকে চাই। আমি বললাম ঠিক আছে, তাহলে এইভাবে থাকো, তুমি যেভাবে বলবো আমি ওইভাবে থাকবো, আমি যেভাবে বলবো তুমি ওইভাবে থাকো, আস্তে আস্তে সবকিছু গুছাই ফেলি, এটা ভুল বুঝাবুঝিটা হয়ে যাবে। তখন আমি ওরা রেগুলার বুঝাইতাম যে এটা এরকম না, এভাবে হয়েছে, এভাবে না, এভাবে হয়েছে। কিন্তু সে কোনো অবস্থায়, কারণ ছবি প্রমাণ, মানুষ কথা বলতেছে, কয়টা কথা ইগনোর করবে? হ্যাঁ, কয়টা কথা ইগনোর করবে। তখন সে সব কিছু, ওরও মাথা গোলাই যেতেছে যে হচ্ছেটা কি। তখন সেও এত পরিমাণে কান্না করতো, আমার কল দিত। আমি কোনোদিন একটা ছেলে মানুষকে এত কান্না করতে দেখিনি ভাইয়া। এত পরিমাণে কান্না করতো যে ওর কিন্তু ব্রিথিং প্রবলেম। ও কান্না করতে 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 একটা টাইমে ওর নাক দিয়ে মুখ দিয়ে শ্বাস আটকে যেত, বমি করতো, এরকম অবস্থা। তখন আমি নিজেই ভয় পেতাম, নিজেই রিগ্রেট করতেছিলাম যে না, আমি কি করতেছি, বা আমার জন্য এরকমটা হচ্ছে। তো একদিন আমি হসপিটালে ভর্তি, এরকম আমি অসুস্থ, না খেতে খেতে অবস্থা হসপিটালে। পুরা আমার এটা মানে কেউ বিশ্বাস করে না, পুরা আমাকে আমার ভাইয়ারা বলে কি তুই তো স্টোরিটা আমাদের বল, আমরা একটা নাটক বানাই, আসলেই তাই, আমরা একটা নাটক বানাই। তা আমি এমন হয়েছে যে আমি হসপিটালে ভর্তি, আমাকে ও দেখি হুট করে ব্লক করে দিছে। আমি তো মাথা আমার নষ্ট হয়ে গেছে, আয় হায় আমি এখন কি করব। আমি কি করছি, ওইখানে আমার ছোট ভাই ছিল, আমি ওরে বললাম চল, রাতের বাজে 1টা হসপিটাল থেকে। হ্যাঁ, আমি কেননা টেনলা ছিঁড়ে আমি কি করছি, একটা উবার কল দিয়ে আমি উত্তরে চলে গেছি যে আমি দেখা করে কথা বললে ঠিক হয়ে যাবে। কিন্তু না, কিন্তু আমি ওর বাসার নিচে গিয়ে সারা রাত দাঁড়াইছিলাম। ও জানতো না যে আমি ওর বাসায় নিচে। হসপিটাল থেকে হাতে ক্যানোলা করা, আমি দেখি আমার হাত দিয়ে ব্লাড বের হইতেছে। ক্যানোলা করলে ব্লাড আসে না, এটা চাপ দিয়ে ধরতে হয়। তো আমার হাত দিয়ে ব্লাড পড়তেছে, আমি মানে ছুটে মিটে যাইতেছি, আমার সাথে দেখা করতে হবে। তুমি ওর বাসার সামনে সারা রাত ঘুমাইতেছে। হ্যাঁ, ও ঘুমাইতেছে। তো এরকম 2-3 দিন হবার পর, মানে এরকম একদিন না 2-3 দিন হয়েছে। হ্যাঁ, অনেকদিন হয়েছে এরকম যে আমি ওর সাথে দেখা করবই। তুমি তো লাইলি পুরা বই কেন ওকে মানে ব্লক করে দিছে, আমি কি করব, ওর সাথে আমার দেখা করতে হবে। আমি শুরু করছিলাম একটা স্যাড মুডে, আই থট ইটস আ স্যাড স্টোরি, এখন তো দেখি ইটস আ ম্যাড স্টোরি। আমাকে মানুষ বলতে পাগল, আসলেই তো দেখতে পাগল। এরকম হয়েছে যে আমি ওর সাথে দেখা করতে গেছি, আমি ওর পাই নাই। আমি সারা রাত দাঁড়ায় থাকবো, ওর সাথে দেখা করবো, তারপরে যাব। আমার এরকম হয়েছে যে আমার তখন সমস্যা আছে, হইতে পারে হসপিটাল ডাক্তার দেখেছেন, মাসি ডাক্তার দেখেছেন, আমার পেটে ব্যথা। হ্যাঁ, আমি হচ্ছে, ও জানে যে আমি হোস্টেলে ঢুকে গেছি অলরেডি, কিন্তু হোস্টেলে গেট অফ। তখন আমি কিভাবে ঢুকবো হোস্টেলে, আমি ফোন, তখন আমি হোস্টেল থেকে বের হয়ে গেছি। তো তখন আমি বের হয়ে ওরে আমি কল দিতেছি যে আমি তো হোস্টেলে ঢুকতে পারি নাই, এরকম। অন্তত ওর গাড়িতে তো অন্তত আমি রাস্তা করতে, হ্যাঁ বসে থাকা যাবে। কিন্তু আমার ফোনের চার্জ শেষ, আমার ফোন অফ হয়ে গেছে। ও আমাকে দিক দিয়ে খুঁজে, আমি ওকে দিক দিয়ে আল্লাহ মাফ করো। দুইজন খুঁজতে একটা আমার পেটে ব্যথাটা আবার স্টার্ট হয়, আর ওখানে সেন্সলেস হয়ে গেছে রাস্তায়। ভোরবেলা পুলিশ আমাকে যে হচ্ছে অজ্ঞান অবস্থা পাইছে, পেয়ে আমাকে হচ্ছে ওইখান থেকে নিয়ে গাজীপুরে দিয়ে এসে তারপর আম্মুকে বলে বাসায় রাখবেন, হচ্ছে আর যাতে বের হতে না পারে। আমি 3 মাস বাসা থেকে বেরোতে পারিনি। স্বাভাবিক, সেটাই উচিত পায় তোমার। হ্যাঁ, তো আমার এরকমই মনে হয়েছে যে আমি তো সবকিছু ভেঙে ফেলতাম। আমি এমন হয়েছে যে আমি সুইসাইড করতে যাইতেছি, স্লিপিং পিল খাইতেছি, এরকম। মানে আমার নিজের কাছে আমি যখন সুস্থ হইতেছি বা আমি যখন বুঝতেছি, যে তখন মনে হচ্ছে আমি মনে হয় মেন্টালি সিক হয়ে গেছি, তুমি পাগল, আমি মনে হয় সাইকো। আমিও শিওর এবার। তো না নাই, তো এরকমটা যখন করতেছি, তো ওর হচ্ছে এই জিনিসগুলোই পছন্দ না। স্বাভাবিক, যে স্লিপিং পিল খাওয়া, পাগলামি করা, হ্যাঁ ওর এগুলো পছন্দ না। তো ও আমাকে আগে একবার বলছিল যে আমার জন্য এরকম একটা মেয়ে করছিল, আমি ওর সাথে আর কথাই বলিনি। তো তারপর আমি আবার ভাবলাম না, এটা করা যাবে না, এটা করলে ও হচ্ছে আমাকে ছেড়ে চলে যাবে।